হাই বন্ধুরা, পাংচুয়েশন জ্যোতি বা বিরাম চিহ্নের মধ্যে বন্ধুরা অনেকগুলো বিরাম চিহ্ন রয়েছে, তার মধ্যে হাইফেন অন্যতম। চলুন আসুন আমরা আজকে এই ভিডিওতে হাইফেন নিয়ে কথা বলবো। প্রিয় বন্ধুরা, হাইফেনের মতো আর একটা চিহ্ন রয়েছে, এটাকে বলা হয় ড্যাশ। আর এটা হলো দেখুন হাইফেন নিচেরটা, তার মানে হলো হাইফেনটা অল্প ছোট্ট কিছুটা মাইনাস বা বিয়োগ চিহ্নের মতো। বলা যায় ড্যাশ হাইফেনের চেয়ে দ্বিগুণেরও বড় বা দ্বিগুণ এরকম, মানে 2 গুণ বড়। আর হাইফেনটা একটু ছোট। চলুন আমরা আজকের এই ভিডিওতে জানবো হাইফেন কিভাবে ব্যবহার করা হয় পাংচুয়েশন বিরাম চিহ্ন হিসাবে। প্রত্যেকটা শ্রেণীতে কম বেশি হাইফেন বলতে পাংচুয়েশনের ব্যবহার পরীক্ষায় কিন্তু আসে। বন্ধুরা, প্রথমেই যে নিয়মটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আপনারা জানেন প্রিফিক্স, সাফিক্স প্রিফিক্স নামে জিনিস রয়েছে। এই প্রিফিক্সগুলো যদি মূল শব্দের সামনে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বসে সেটাকে প্রিফিক্স বলে, যেমন ডিস, মিস, হ্যাঁ, তারপরে আন, ইল, এই টাইপের বর্ণ বা বর্ণ সমষ্টিগুলো যখন শব্দের সামনে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এই বর্ণ সমষ্টিগুলোকে প্রিফিক্স বলে যখন বর্ণের পূর্বে বসে। তো কিছু কিছু প্রিফিক্স রয়েছে যেগুলো মূল বর্ণের সামনে বসলে পরে সেই প্রিফিক্সগুলোর পরে মূল শব্দটিকে হাইফেন দ্বারা যুক্ত করা হয়। যেমন দেখুন সেলফ হেল্প, সেলফ হেল্প মানে আত্মসহযোগিতা। সেলফ রিলায়েন্স, এটাও কাছাকাছি, দুটোর একই অর্থ প্রায়। এক্স প্রিন্সিপাল মানে তদানীন্তন প্রিন্সিপাল বা সাবেক অধ্যক্ষ, সাবেক প্রিন্সিপাল এরকম। ওভারলুক, দেখছেন ওভারলুক, এটাও এখানে প্রিফিক্স হিসেবে কাজ করছে। তাহলে 1 নম্বর নিয়মে আমরা কি জানলাম? কিছু কিছু প্রিফিক্স মূল শব্দের সামনে বসার পূর্বে বসে তারপরে হাইফেন দ্বারা মূল শব্দের সাথে সেই প্রিফিক্সটা যুক্ত হয়। তাহলে বন্ধুরা 1 নম্বর নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা মজা করে আরও 2-1টা নিয়ম হাইফেন সম্পর্কে জেনে নেই। 2 নম্বর নিয়ম হলো বন্ধুরা, যদি কম্পাউন্ড ওয়ার্ড হয়। কি হয়? কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড মানে কি? দুটো ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের মতো কাজ করে, বা একাধিক ওয়ার্ড মিলে একটা ওয়ার্ডের কাজ করে, একটা শব্দের কাজ করে, সেই শব্দগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। সেই কম্পাউন্ড ওয়ার্ডগুলো যুক্ত করার সময় হাইফেন দ্বারা যুক্ত করতে হয়। যেমন দেখুন মাদার ইন ল। মাদার ইন ল মানে কি বন্ধুরা বলুন দেখি? শাশুড়ি, তাই না? এভাবে রয়েছে ফাদার ইন ল মানে শ্বশুর, ফাদার ইন ল। দেখুন প্রত্যেকটা শব্দ হাইফেন দ্বারা যুক্ত হচ্ছে। এভাবে সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, এরকম শব্দগুলো কি কম্পাউন্ড ওয়ার্ড। এরপর আরো দেখুন, যেমন নাও অর ডেইজ মানে আজকাল, শেষে হবে না, নাও আর ডেইজ আজকাল। দেখেছেন, এগুলো হলো কম্পাউন্ড ওয়ার্ড। যেমন আরো হতে পারে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। যেমন বলা যায় ব্র্যান্ড নিউ। এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো কম্পাউন্ড ওয়ার্ড। সেই কম্পাউন্ড ওয়ার্ডগুলো বন্ধুরা প্রত্যেকটা ওয়ার্ড এভাবে হাইফেন দ্বারা যুক্ত হয়। তাহলে 2 নম্বর নিয়মে কি জানলাম? যে হাইফেন কম্পাউন্ড ওয়ার্ডকে যুক্ত করে। বাংলায় দ্বন্দ্ব সমাসগুলো যেমন হাইফেন দ্বারা যুক্ত হয়, ঠিক ওই টাইপের কিছুটা বন্ধুরা। এ হলো কম্পাউন্ড ওয়ার্ড। বন্ধুরা কি বলে যে আসুন 3 নম্বর নিয়মটা একটু জেনে নেই। হ্যাঁ, 3 নম্বর নিয়মে যেরকম হতে পারে যে হাইফেন কিভাবে ব্যবহার হতে পারে। 3 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা দিই, পরীক্ষার খাতায় লিখতে খাতার মানে শেষ প্রান্তে গিয়ে, যেমন আমি একটা সেন্টেন্স লিখতেছি, ধরুন যে আই অ্যাম সাফারিং ফ্রম, একটা শব্দ লিখতেছি, দেখুন কমপ্লিট। এখানে ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি যে এখানে আমার খাতার পৃষ্ঠার শেষ, আর ওইদিকে যাওয়া যাচ্ছে না, এরকম মনে করেন যে খাতাটা আমার এখানেই পৃষ্ঠার শেষ, একদম প্রান্তে চলে আসছি, কিন্তু কমপ্লিকেটেড এই শব্দটা আমি লিখতে চাচ্ছি, কিন্তু এখানে এসে খাতার
একদম শেষ প্রান্ত। তাহলে আবার এই শব্দটার বাকি অংশ আমি এই পাশে লিখব, কমপ্লিকেটেড ডিজিজ, সে এরকম একটা ওয়ার্ড আমি লিখলাম বাক্য। তাহলে এখানে খেয়াল করুন, এইটা অংশ মিলে কিন্তু একটি ওয়ার্ড, একটি শব্দ, কিন্তু খাতার পৃষ্ঠা এই পাশে জায়গা না থাকার কারণে আমাকে ওয়ার্ডের বাকি অংশ এই পাশে আনতে হচ্ছে। এটা কিন্তু আমাদের বাংলা লেখালেখিতেও হয়, ইংরেজিতেও হয়, দু ক্ষেত্রেই কিন্তু আমরা একই নিয়ম ব্যবহার করব বন্ধুরা। তবে ইংলিশের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে এই পুরো শব্দটায় কয়টি সিলেবল রয়েছে। দেখুন, সিলেবল মানে কি, শব্দের অংশ। খাম, ফ্লি, খেই, ঠেইড, ঠিড, খাম, ফ্লি, খেই, ঠিড, এরকম না, কমপ্লিকেটেড। আচ্ছা, তাহলে দেখুন 4টা সিলেবল রয়েছে। কয়টা সিলেবল রয়েছে? 4টা। তাহলে আমি যখন এই শব্দের অংশ এই পাশে নিয়ে আসবো, অপর পাশে নিয়ে আসবো, জায়গা সংকুলন না হওয়ার কারণে মনে রাখবেন পূর্ণ সিলেবলকে নিয়ে আসতে হবে। এভাবে আনা যাবে না, যে ধরুন যে এভাবে লিখলাম কম্পি বা কম্পি, এল দিলাম, আই সহ এই পাশে লিখলাম, ঠিক আছে, এরকম না। অর্থাৎ একটা সিলেবলের অর্ধেক ওপাশে পড়ে থাকলো আর অর্ধেক এপাশে আনলাম, এভাবে লেখা না, পুরো সিলেবলটাকেই কেটে আনতে হবে। শব্দের বাকি অংশের যেন একটা পূর্ণাঙ্গ সিলেবল চলে আসে। আশা করি বুঝাতে পেরেছি। তাহলে 2 নম্বর নিয়মটা গুরুত্বপূর্ণ। আমরা যারা শিক্ষার্থী রয়েছি, আমরা পরীক্ষার খাতায় কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হই, আর এভাবে লিখলে পরে আমাদের লেখনী সৌন্দর্যমণ্ডিত হবে। আশা করি কি বলবো যে 3 নম্বর নিয়মটা বুঝতে পেরেছেন। আসুন এরপরে আমরা আরেকটা নিয়ম জানবো বন্ধুরা। তো এই নিয়মটা, অর্থাৎ 4 নম্বর নিয়মটা যেটা বলতে চাচ্ছি, যে কিছু ওয়ার্ড রয়েছে, যেমন 21 থেকে, হ্যাঁ, 21 এর ইংরেজি কি, 21 থেকে ধরুন 99 বা 91, এরকম যদি বলি যে 99, হ্যাঁ, তো যেমন ধরুন আমি বললাম 45, অর্থাৎ এটাকে বলা হচ্ছে নিউমেরাল ওয়ার্ড বা নিউমেরাল কম্পাউন্ড ওয়ার্ড, নিউমেরাল কম্পাউন্ড ওয়ার্ড। তো বন্ধুরা, এগুলোকে বলা হচ্ছে সংখ্যাবাচক কম্পাউন্ড, মানে যৌগিক শব্দ। কিন্তু বন্ধুরা, আধুনিক নিয়মে এই নিউমেরাল সংখ্যাবাচক কম্পাউন্ড শব্দগুলোর মাঝে হাইফেন ব্যবহার না করলেও চলে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু তা লক্ষ্য করি না যে হাইফেন দিয়ে 21, 22 বা 91, 92 এভাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে সংখ্যাবাচক এই কম্পাউন্ড শব্দগুলোতে আমরা হাইফেনও ব্যবহার করতে পারবো, তবে এটা অপশনাল, খুব বেশি লক্ষ্য করা যায় না। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে হাইফেন সম্পর্কে যে কয়টি নিয়ম জানলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি হাইফেনের ব্যবহার জনিত নিয়মগুলো উদাহরণ সহ বোঝাতে পেরেছি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি মনে করেন ভিডিওটি শিক্ষণীয়, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহিত করবেন, আর সবার মাঝে শিক্ষার আলোকে শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। লাভ ইউ।